হিমাচলের স্পিতি। উফ, হিমাচলের স্পিতি একদম রুক্ষ জায়গা। আচ্ছা, রুক্ষ হিমালয়। বিশাল উঁচু, চারদিকে গাছপালা নেই। আর হ্যাঁ, একটা জিনিস আছে, সৌন্দর্য। আমি ঠিক বুঝতে পারছি না, রুক্ষ সূক্ষ্ম পাহাড়, মরুভূমির মতো পাহাড়, আমি তো ভাবতেই পারি না সেই পাহাড়কে। পাহাড়ে গাছপালা, সবুজ রকমারি, থাউজেন্ডস টাইপস অফ গ্রিনস হবে। এই হচ্ছে পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য। যেখানে পাহাড়ে আর প্রকৃতিতে যে মেলে, সবুজের মেল, সবুজে, পাহাড়ে, মেঘে, সূর্যের আলোতে, আলো পড়ে এক একটা পাতার এক এক রকম রং হয়, অপূর্ব। মানে আমরা কল্পনায় সেসব রং করতে পারি না। হিমালয়ে প্রায় 1500 মাইল 1600 মাইল ধরে একটা বিশাল এলাকা পূব থেকে পশ্চিম ভারতবর্ষকে রক্ষা করছে, একটা ওয়ালের মতো। সেই যে পার্বত্য অঞ্চলটা হিমালয়ের, একদিকে ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল আর একদিকে গঙ্গার উৎপত্তি স্থল। এই যে বিরাট জায়গা, এখানে পৃথিবীর যা নেই হিমালয়ে তা নেই পৃথিবীতে। এমন কোনো ফুল নেই, এমন কোনো ওষুধই নেই, এমন কোনো গাছ গাছাড়া লতা নেই, এমন কোনো আশ্চর্য জিনিস নেই। এখনো হিমালয়ে কি 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 আছে না আছে আবিষ্কার হয়নি। পাহাড়ের জন্য ইউথরা যেন খুব বেশি উৎসাহিত। মানে আগে এতটা চোখে পড়তো না, ঘুরতে যেত, কিন্তু এখন শুধু পাহাড় পাহাড় আর পাহাড়ের কারণ। স্বামীজি কি বলতেন? বিদ্যুতের, বজ্রের শক্তি দিতে হবে আমাদের। যুবকরা, ইয়ুথরা যদি পাহাড়ে না যায়, তুই আর একটা পাহাড়ের সমান ভয়ঙ্কর জায়গা দেখাতো যেখানে মুহূর্তে মুহূর্তে বিপদ। আমি যাচ্ছি অমরনাথ, আজ থেকে বহুদিন আগে, বহু বছর, আজ থেকে 40 বছর আগে অমরনাথ যাচ্ছি আমি। তখন রীতিমতো খেলাধুলো করতাম, ছুটছি। আমার একটা অদ্ভুত শখ ছিল, ওই পাহাড়ের রাস্তা দিয়ে যে লোকাল লোকগুলো চলাফেরা করে, যেমন আমরা মাঠের ভেতর দিয়ে ওপাশে যাই এপাশে যাই, ঠিক সেই রকম আমি ওই রাস্তা দিয়ে যেতাম। কি বেশ বলে ওগুলো, পাহাড়ে গুলি আর কি কি বলে, বেশ একটা নাম আছে পাহাড়ের রাস্তা। আর ওই শর্টকাট রাস্তা দিয়ে গেলে পরে ওই লম্বা রাস্তার অর্ধেক হয়ে যায় ডিস্টেন্স। আমি ওই রাস্তা যেতাম, ওই রাস্তা দিয়ে ফিরছি, অমরনাথ দর্শন হয়ে গেছে আমার। ফেরানোর মধ্যে আরো শর্টকাটটাকে এখানে এই শর্টকাটে যাবো, এখান থেকে এই শর্টকাটে যাবো। এই যে শর্টকাট 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 করতে করতে আমি একসময় হঠাৎ দেখলাম, যেটা মেইন আমাদের রাস্তা, রুট, সেই রুট থেকে আমি ক্রমশ এরকম সে বোধহয় মিনিট 2-2.5 ভেতরে আকাশ কালো করে প্রচন্ড শিলাবৃষ্টি শুরু। আমি একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, গাছটাকে ধরে। পরিস্থিতি এত সাংঘাতিক হয়ে গেল যে ওই বয়সে, যে আমি কিছু পরোয়া করি না, আমি অসহায় শুধু নয়, আমি একটা অদ্ভুত অবস্থায় পড়লাম যে এটাই কি মৃত্যু? আর তো কোনো সম্ভাবনা নেই। 4-5 থেকে প্রচন্ড অঝোর ধারা বৃষ্টি আসছে। বৃষ্টির এক একটা ফোঁটা যেন তীর মতো গায়ে দিচ্ছে, বরফ পড়ছে। আমার গায়ে বেশ কয়েকটা গরমের পোশাক, ওয়াটারপ্রুফ পোশাক, সব সব ভেতরে আমি বুঝতে পারছি আমার ভেতরের গা ঠান্ডা হচ্ছে। আমার গা দিয়ে যেন বরফের জল গড়ে। ইয়েস, মাকে স্মরণ করছিলাম, মা কালীকে স্মরণ করছিলাম যে আর বোধহয় ফিরে যাওয়া, এখান থেকে ফিরে যাওয়া তো অসম্ভব। কোথায় হারিয়ে গেছে, সব ঢেকে গেছে, ভাবতে পারছি না আমি। হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমি না সবাইকে বলেছিলাম একটা করে ছোট বোতলে করে 3x র্যাম, রামের ছোট্ট খানিকটা করে জেনারেটর সবার পকেটে দিয়ে দিয়েছিলাম, যে যেখানেই থাকো না কেন বৃষ্টিতে ভিজলে পরে কয়েক ফোঁটা খাবে। আমারটা কোথায় গেল? কাউকে দিয়ে দিলাম। দেখি জিন্স পরা, লাল জিন্স, তখন আমি লাল তোয়ালে, লাল পোশাক, লাল জিন্স পরতাম। প্যান্টের জিন্সের পেছনের পকেট থেকে সেই বোতলটা পাস করলাম। জীবনে কোনোদিনও রত কোন ছাড় বিশ্বাস কর কখনো আমি ড্রিঙ্ক করি, কিন্তু আমি দেখছি আমার হাতগুলো
তখন আমার বয়স 28-29 হবে, এখন আমি 82। আমি এখন আমার যে চামড়া তার থেকেও আরো কদর্য চামড়া, কুচকে জলে কুচকে কালো হয়ে অ্যাশ কালার হয়ে অদ্ভুত। আমি ভাবছি আমার চামড়া এরকম হয়ে গেছে। যাই হোক, কি মনে করতে করতে জীবনের উপর তো কোনো আর আশা নেই, ওই র্যামের বোতলটা কোনো মানুষভাবে বলতে বলতে গলায় ঠেলে দিলাম। সম্বিত ফিরে এলো কখন, যখন বুকের ভেতর দিয়ে যাচ্ছে, প্রচন্ড জ্বালা করছে, তেতো তেতো ভাব, আর প্রচন্ড জ্বালা করছে। 1 থেকে 1.5 মিনিট আমি আবার ফিরে এলাম। আর কি আসো, কি অসীম ঠাকুরের কৃপা, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে। আমি আস্তে আস্তে শরীর গরম হয়ে গেছে, আমার গায়ের জামা ভেজা, হাত দিয়ে বরফের জল পড়ছে। আমি বুঝতে পারলাম আমি তো চলে যাবো। নো প্রবলেম ফর মি, কাম অন। আবার ডায়াগোনালি হাঁটতে, একটা পর একটা টপকে 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 টপকে। কোন সময় পৌঁছে গেছি জানি না। অতটা জায়গা পৌঁছে হঠাৎ পেছন থেকে তার একটা 82 শিক্ষার থাপ্পড় পড়লো আমার কলারের উপরে। বেটা, একটা বিশাল পাঠান, জওয়ান আর্মি ম্যান, বিশাল 70-এর মতো হাইট বোধহয় হবে, পাহাড়ের মতো চেহারা, আমাকে এরকম করে তুলে দিল। আমি উঠবো কি, আমাকে এরকম করে তুলে দিল। দাঁড়ালাম যে থাকিয়া যারা থাকিয়া চলো, बैठना नहीं, खबरदार बैठना नहीं, चलो ठंड लग गया, ले लो। ওর একটা 2.5 মুনি সেই কোট আমার গায়ে চাপিয়ে দিল, आर्मी कोट। चलो हमारे आगे आगे चलो, जाओगे नहीं तो पीछे से लात मारेंगे हम। আমি জানি না, আমি চলতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ হেঁটেছি, চলতে শুরু করেছি, গা গরম হয়েছে। ওটা দিকে দূর থেকে ওরা হয়ে যাচ্ছে, मैं चला, नीचे चाय दुकान में मेरा कोट दे देना। এই টোটাল ঘটনাটা আমার জীবনের। আমি বেঁচে আসবো, আজকে এখানে বসে এই কাহিনী কাউকে বলতে পারবো ভাবিনি কোনোদিন। এই জীবন মরণের কাহিনী। আমি মাউন্টেনিয়ারিং বলছি, পাহাড়ে ওঠা। মাউন্টেনিয়ারিং itself is a very tough sport, toughest। এই স্পোর্টসের সাথে যদি বলি, এই স্পোর্টসের সাথে বলতেই পারি যে স্বামী বিবেকানন্দ জড়িত ছিল। যে ওই বিশাল বিশাল ঢেউ কন্যাকুমারী, ওইখানে ঝাঁপিয়ে পড়ে গিয়ে কন্যাকুমারী, হ্যাঁ, তখন তো যাওয়ার কোনো পথ ছিল না। তারপরে একেবারে সুইমার। হ্যাঁ, সব থেকে বড় হচ্ছে গিয়ে উনি একটা কি ছিল না, যেসব গুণগুলো মানুষের থেকে মহামানুষ হওয়ার জন্য দরকার। বেপরোয়া হলে চলবে না, সাহসী হতে হবে। You have to be brave, but not গোয়ার। আনাড়ি হলে চলবে না, প্রত্যুৎপন্ন মতিত্ব চাই, ইমিডিয়েট ইমপ্রম্পটু থিঙ্কিং। কি হয়েছে ইমিডিয়েট করতে হবে, যেটা পাহাড় দরকার। আমি একবার অমরনাথ পথে, আমি বহুবার অমরনাথ গিয়েছি, অমরনাথের ওইভাবে নামছিলাম, ওইরকম টিপিক্যাল, ওই হাতে লাঠি থাকে, লাঠি দিয়ে টুকটুকে নামছি, দূর ওখানে লুকিয়ে যাচ্ছি, আমি দিক দিয়ে শর্টকাটে। আমি দেখতে পাচ্ছি বিশাল ফাঁকা একদম ধবধবে জায়গা, একটা ঘাসও নেই, কিছু বরফ পড়েছে, কই বাদ নেই, চলে যাবো, বরফ চাপা, তার মানে কিছু নেই, আমি সেফ, কেউ যাচ্ছি। কিন্তু অভ্যেসটা ছিল আমার সাংঘাতিক একটা ভালো অভ্যেস, আমি অ্যাচিভ করেছিলাম। ওই লাঠিটা তো অবলম্বন নয়, লাঠি দিয়ে ঠোকা, যে তুমি কোথায় যাচ্ছ। যেমন হাতি লক্ষ্য করলে পরে আমরা দেখতে পাবো, হাতি চলে কিন্তু আগে পাটা পেটে দেখে নেয় যে মাটিটা সে তার লোড দিতে পারবে কিনা। তা হাতের যে লাঠিটা থাকে ওটা দিয়ে ঠুকি দেখে নেয় তুমি কোথায় পা ফেলছো। আমি বেশ গড়গড়িয়ে আসছে, হুশ করে দেখি আমার লাঠিটা ঢুকে গেল, প্রায় অর্ধেকটা ঢুকে গেল, লাঠিটা হুড়মুড় করে পড়ে গেছে। আরে শালা, আমি ওই জলের উপরে, বরফের উপরে শুয়ে আছি, চিৎকার পড়েছি, তাহলে পা ঢুকলে তো ঢুকে যেতাম। কেন ইমাজিন? পাহাড়ে কি সত্যি সত্যি বয়স থেমে যায়? মানে অমন জায়গায় গেলে কি বয়স? ডবল মানে আছে, ডবল মিনিং। একটা হচ্ছে ফিজিক্যালি, একটা হচ্ছে ফিজিওলজিক্যালি।
ফিজিক্যালি হচ্ছে পাহাড় ভর্তি ঔষধিতে, ঔষধি মানে ওই আয়ুর্বেদিক গাছগাছা, এবং পাহাড়ের ওই ক্লাইমেট এবং ওই ঠান্ডা, এই সব মিলিয়ে এই প্রকৃতির নিয়মের যে পলিউশন, সেই পলিউশন ওখানে নেই। সেটা ঠিক, কারণ সেই পলিউশনে একটা মানুষ, আমরা কিন্তু এই কদিন 10 দিন পাহাড়ে ছিলাম, মনে হচ্ছে যেন আমাদের বয়সটা কিরকম কমে কমে গেছে, সাইকোলজিক্যালি মনে হচ্ছে আমাদের বয়সটা কমে কমে এবং গেছে, ফিজিওলজিক্যালিও চুলগুলো বেশ তাড়াতাড়ি বেড়ে গেল ওখানে 5 দিনেই। আমরা একবার ওরকম পাহাড় থেকে নামছি, সেবারে পাহাড়ে যাওয়ার আগেই বিধ্বংসী ঝড় পর হয়ে গেছে। পাহেলগাঁওতে আমাদের তাঁবু পড়ে আছে, আমরা বেরোচ্ছি না। যারা যারা গেছে তারা 3 দিনে সাফ হয়ে গেছে, একদম একদম কিচ্ছু নেই। আমাদের টেন্ট পেন্ট, আমরা পাহেলগাঁওতে আমরা বেরোইনি, রওনাই হয়নি। সো বেশি গেলাম 3 দিন বাদে, 4 দিন বাদে যখন ওটা চলে গেল, তখন আমাদের গাইড বলল চলো, বেরোলাম। চন্দনবাড়ি পার হয়ে শেষনাক ফেসনাক তো কাঠিয়ে ফাটিয়ে ওপরে চলে গিয়েছে অনেকটাই। সকালবেলা বেরোবো, আমাদের পাশের অন্যান্য, তখন আমার কোম্পানি ছিল, ব্যানার্জি স্পেশাল, কুন্ডু স্পেশাল, সব বিভিন্ন চলতো। ওরা রওনা হয়ে গেল, আর সবাই আমরা ঠিক করে দিলাম চলো একসঙ্গে যাবো। আমার গাইড বললো मत चाहिए, अरे सब जा रहा है, सारे जा रहे हैं, तुम क्यों लेट हो जाएगा। খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে ক্যাম্প গুটিয়ে যেতে হবে, তো ক্যাম্প পেলে ক্যাম্পে থাকতে হয়। সেই সময় আমাদের গাইড আমাদের जाइए मत, 40 मिनट में 45 मिनट में तूफान आने वाला है, साफ कर देगा। তো কথা শুনে আমারও স্যার কি হবে, এতগুলো লোকের দায়িত্ব নিয়ে এদিকে যাবো না, এখানে থেকে যাবো, এখানে তো বিপদ হতে পারে। তাও কি হলো, ঠাকুরের কৃপা, আমি সিদ্ধান্ত নিলাম যে উইল স্টে। বেরিয়ে গেল, আধ ঘন্টা না 40 মিনিট লাগেনি, আধ ঘন্টা কি 20 মিনিট কালো হয়ে একেবারে একদম। তাহলে এইটা উপরে আরো কত মারাত্মক হয়েছে, নিচে আমি এখানে পাচ্ছি। আমরা তো কোনোরকম ভাবে কাটালাম। পরের দিন আমরা রওনা দিচ্ছি, একদিন করে। পরের দিন রওনা হওয়ার সময় দেখছি যারা উপরে ছিল তারা নামছে আধমরা হয়ে, আধমরা বলে কত মরে আছে, যেতে পারবেন না, ফিরে যান। রাস্তা ভর্তি ঘোড়া আর মানুষ মরে আছে। দুটো জিনিস চাই, বা অনেকগুলো জিনিসই চাই। প্রথম জিনিস চাই সেটা হচ্ছে সাহস। বেপরোয়া ভাব থাকবে, কিন্তু বেপরোয়া হবেন। বেপরোয়া হলে মরবে, বেপরোয়া হলে পাহাড়ের কোনো নোবডি ক্যান সেভ ইউ। পাহাড়, সেখানে জায়গা নেই। তোমাকে বুঝতে হবে বিপদের গন্ধ পেতে হবে। বাঘের গন্ধ পায়, বাঘ মানুষের গন্ধ পায়। গন্ধ পেলে পরে তুমি যদি আঁচ করতে পারো, গন্ধ পাও, বাঁচবে, ইউ উইল সার্ভাইভ, আদারওয়াইজ ইউ আর ফিনিশড। সাইকোলজিক্যালি যে বিপদটা আসছে সেটা নেওয়ার মতো ক্ষমতা তোমার আছে নাকি? যদি না থাকে তাহলে পেছিয়েও যেতে পারো, তাহলে তুমি কি করবে? তোমার তখন উপায় নেই, যা আছে নিয়ে কোনো রকম ভাবে ওই পাহাড়ের গায়ে কোথাও যদি একটা ভাঁজ থাকে, তার ভেতরে গিয়ে ঢুকে গিয়ে বাঁচাতে হবে। তোরা পাহাড়ে যাস, তোমার এত পাহাড়ে কত লোক যায়। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি গিয়েও দেখেছি পাহাড়ে, যারা পাহাড়ে রয়েছে তারা পাহাড় ছেড়ে যাওয়ার সময় তাদের রান্না করা থেকে, খাওয়া থেকে সব জিনিসপত্র যেগুলো যে ফেলে চলে গেল, সেগুলোকে পরিষ্কার করবো, আমরা পুড়িয়ে ফেলার বা কোনো কিছু করলো না। এতে যে হাজার 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 লোকের নোংরা জিনিসগুলো, প্লাস্টিক, এখন তো প্লাস্টিক হচ্ছে, এর যে বিভৎস একটা জঙ্গল তৈরি হচ্ছে, এর উপায় কি? এটা সম্বন্ধে কটা লোক আলাদা। আমি জানি ওই নেপাল থেকে যে রুটগুলো গেছে হিমালয়, সেই রুটগুলোতে কিছু প্রিকশনারি মেজার্স নেওয়া হয়েছে ন্যাশনাল ফরেস্টের গায়ে। এখানে সেটা হচ্ছে কি? এখানে সেটা হলে পরে, না হলে পরে আমাদের দরকার এর অ্যাওয়ারনেস দরকার। পাহাড়কে বাঁচাতে হবে। আমরা যদি বাঁচতে চাই তাহলে পাহাড়কে বাঁচাতে হবে। হিমালয় বাংলার গর্ব, ভারতের গর্ব, পৃথিবীর গর্ব। সংস্কৃতি, সাহিত্য, গল্প, কবিতা, প্রেম, ভালোবাসা, যুদ্ধ, ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সব ভয়ঙ্করতাকে শেষ মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। হিমালয় মানে ভান্ডার, বাংলার ভান্ডার, হে বঙ্গ ভান্ডার। বাংলার ভান্ডারে শুধু
হিমালয়ের সৌন্দর্য নয়, তার রত্ন ভাণ্ডার এক করে তুলবে। যারাই বাংলার রত্ন, সাহিত্যে হোক, সংস্কৃতি হোক, সৃষ্টিতে হোক, অনার সৃষ্টি ছাড়া সব সৃষ্টির কথা আমাদের এই ভাণ্ডারে থাকবে, পাবেন, এক এক করে পাবেন। বিশ্বাস রাখুন, যা হয়তো বা কখনোই শুনুন।